হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের আমি তোমাদের রিকোয়েস্ট মতো ক্লাস 10 এর একটা চ্যাপ্টার চলতড়িৎ থেকে কিছু বিষয় আলোচনা করব। তো এই চলতড়িৎ চ্যাপ্টারের মধ্যে প্রবেশ করার আগে জানতে হবে তড়িৎ কি। তড়িৎ তোমরা সবাই জানো, শক্তির একটা রূপভেদ বা এক প্রকার শক্তি হলো তড়িৎ। যেমন শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবল এক রূপ থেকে অন্য আর এক রূপে শক্তি স্থানান্তর সম্ভব। তো এই চলতড়িৎ বা তড়িৎ হলো এক প্রকার শক্তি। তো চলো সামনে যোগ করা আছে কেন? অর্থাৎ এই শক্তি স্থানান্তর হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে। তো কিভাবে হচ্ছে সেগুলো আমরা এই চ্যাপ্টারের ডিটেলসে ডিসকাস করব। তড়িৎ সম্পর্কে, তড়িৎ এক প্রকার শক্তি ঠিক আছে, তবে তড়িৎ সম্পর্কে আমাদের একদম ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ড যে কনসেপ্ট সেটা হলো যে উইথ হেল্প অফ তড়িৎ বা ইলেকট্রিসিটি আমরা আমাদের বাড়িতে ফ্যান বা আলো প্রভৃতি বৈদ্যুতিক সরঞ্জাম চালাতে পারি। তো বর্তমান দিনে বিদ্যুৎ বা তড়িৎ ছাড়া আমাদের প্রায় দিনই অচল। তো তড়িৎ ভালো করে আমাদের তড়িৎ সম্পর্কে কনসেপ্ট কি বা কিভাবে তড়িৎ প্রবাহ হচ্ছে এইগুলো আমাদের খুব ভালো করে একটা কনসেপ্ট থাকা অবশ্যই জরুরি। তো শুরু করা যাক প্রথমে যে চলতড়িৎ এই চ্যাপ্টার। তাহলে তড়িৎ হলো এক প্রকার শক্তি। তো এই তড়িৎ কিভাবে চলবে বা এই তড়িতের নাম চলতড়িৎ কেন বলা হচ্ছে? তার কারণ হলো তড়িতের প্রবাহ হয়। আচ্ছা, এই চলতড়িৎ কেন বলা হবে? তো চলতড়িৎ এই নামের মধ্যে প্রবেশ করার আগে আমাদের কিছু টার্ম সম্পর্কে জানতে হবে। এই তড়িৎ বা ইলেকট্রিসিটির কিছু বিষয় হলো ফার্স্ট আধান বা চার্জ। আধান বা চার্জ। তো তড়িৎ জানতে গেলে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে আধান বা চার্জ। আধান কি? আধান হলো এক ধরনের চার্জ যুক্ত কণা বা পরমাণু। পরমাণুর চার্জ যুক্ত অবস্থাকে বলা হয় আধান বা আয়ন। তো চার্জ যুক্ত অবস্থা কেন বলা হচ্ছে? কারণ পরমাণু আমরা জেনেছি নিস্তড়িৎ, সেখানে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান হিসেবে থাকে, তাই পরমাণু হলো নিস্তড়িৎ। এবার যদি পরমাণুর মধ্যে কোনো কারণে ইলেকট্রনের আধিক্য ঘটে বা ইলেকট্রনের ঘাটতি দেখা যায়, তাহলে সেই পরমাণু তড়িৎগ্রস্ত হয়ে পড়ে, আর সেই তড়িৎগ্রস্ত পরমাণুকেই বলা হয় আয়ন বা আধান। আধান দুই প্রকার, এক হচ্ছে ধনাত্মক আধান বা ক্যাটায়ন এবং দ্বিতীয়ত ঋণাত্মক আধান বা অ্যানায়ন। ক্লিয়ার? তাহলে আমরা যদি লিখি, প্রথমে আধানের কনসেপ্ট কোথা থেকে এসছে? পরমাণু থেকে। ঠিক আছে, পরমাণুকে আমরা কি বলি? নিস্তড়িৎ। পরমাণু হলো নিস্তড়িৎ একটা কণা, নিস্তড়িৎ। এইবার বলছি পরমাণুর মধ্যে, কারণ নিস্তড়িৎ সেখানে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে, তাহলে পরমাণুতে কি লিখবো? প্রোটন সমান ইলেকট্রন। পরমাণুর মধ্যে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে, তো প্রোটন এবং সমান ইলেকট্রন লিখেছি। কিসের মধ্যে? পরমাণু নিস্তড়িৎ। তাই যদি কোনো কারণে পরমাণুর মধ্যে ইলেকট্রনের আধিক্য ঘটে, তাহলে ইলেকট্রনের আধিক্য বা ঘাটতি এবার জানতে হবে প্রোটনের চার্জ কি বা ইলেকট্রনের চার্জ কি। ইলেকট্রন হলো ঋণাত্মক আধানযুক্ত কণা, প্রোটন হলো ধনাত্মক আধানযুক্ত কণা। হ্যাঁ, এইবার বোঝা গেছে যে কেন পরমাণু নিস্তড়িৎ। প্রোটন ধনাত্মক, মানে যতগুলো ধনাত্মক কণা থাকছে ততগুলোই ঋণাত্মক কণা থাকছে, তাই ব্যালেন্স হয়ে পরমাণু হয়েছে নিস্তড়িৎ। এইবার যদি কোনো পরমাণু থেকে ইলেকট্রন বা ঋণাত্মক কণা বেরিয়ে যায় বা কোনো পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রবেশ করে, তখন সেই পরমাণু কিসে পরিণত হবে? আধানে পরিণত হবে। তাহলে আমরা লিখতে পারি পরমাণু। পরমাণু, সেখান থেকে কি বেরিয়ে যাচ্ছে? ইলেকট্রন। ইলেকট্রন ঋণাত্মক আধান, তাহলে মাইনাস ইলেকট্রন। ইলেকট্রন, বা আমরা লিখতে পারি বা ইলেকট্রন নির্গমন। ইলেকট্রন
নির্গমন। তাহলে কোনো পরমাণু থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, পরমাণু কিসে পরিণত হবে? দেখো প্লাস মাইনাস, যদি মাইনাস কমে যায় পরমাণু কিসে পরিণত হবে? ধনাত্মক চার্জযুক্ত কণা। তাকে বলা হবে কি? ধনাত্মক কণা। ধনাত্মক কণার অপর নাম কি বললাম? ক্যাটায়ন। ঠিক আছে, তাহলে ধনাত্মক কণার অপর নাম ক্যাটায়ন। পরমাণু কিসে পরিণত হলো? ধনাত্মক কণা। এর আরো একটা নাম আছে, বললাম ধনাত্মক আধান। অর্থাৎ আমরা জানতে পারলাম পরমাণু থেকে কিভাবে আধান সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? আশা করি যে পরমাণু থেকে যদি ইলেকট্রন অর্থাৎ ঋণাত্মক কণা বেরিয়ে যায় তাহলে পরমাণু কিসে পরিণত হবে? আয়ন, ক্যাটায়ন বা ধনাত্মক আধানে পরিণত হবে। এবার যদি তোমরা বলো তাহলে স্যার পরমাণুর মধ্যে আমরা ইলেকট্রন একটা অ্যাড করে দিই। হ্যাঁ ঠিক আছে, তাহলে ইলেকট্রন একটা অ্যাড করে দিলাম। তাহলে প্লাস ইলেকট্রন বা ইলেকট্রন সংযোজন। ইলেকট্রন সংযোজন কি তৈরি হবে? দেখো ইলেকট্রন প্রোটন সমান সমান, যদি একটা ইলেকট্রন বেশি হয়ে যায় বা ঋণাত্মক আধান যদি বেশি হয়ে যায় তখন কি হবে? পরমাণু কিসে পরিণত হবে? ঋণাত্মক আয়ন বা কি বলা হয়? ঠিক, অ্যানায়ন বলা হয়। বা একে আমরা ঋণাত্মক আধানও বলতে পারি। ঋণাত্মক আধানও বলতে পারি। তাহলে কিভাবে আধানের কনসেপ্ট এসছে সেটা আশা করি তোমাদের সবার বোঝা গেছে। ঠিক আছে, তাহলে জানলাম যে তড়িৎ আলোচনা করতে গেলে প্রথমে আধান কি জানতে হবে, কারণ তড়িৎ আর কিছুই নয়, একটা শক্তি, এক ধরনের শক্তির রূপভেদ, যেখানে আধান প্রবাহিত হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে আধান প্রবাহিত হচ্ছে। ঠিক কেমন জানো তো? যেমন আমরা সুইচ বোর্ডে যখন কোনো সুইচ প্রেস করে থাকি, সুইচের প্রেস করার সাথে সাথে আলো জ্বলে ওঠে, অর্থাৎ সুইচ প্রেস করার সাথে সাথেই সুইচ বোর্ড থেকে আধানগুলো ছুটে 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 ওই বৈদ্যুতিক বাল্বের কাছে পৌঁছলো, আর তখনই ওই বাল্ব সুন্দর জ্বলে ওঠে আর আমাদের চারদিক দেখতে সাহায্য করে। ঠিক আছে, তো এইভাবে আমরা জানতে পারলাম তড়িৎ হলো কি? আধানের চলাচলের ফলে তড়িতের উৎপত্তি হয়। এইবারে আমরা আধান জানলাম, আধান থেকে এইবার তড়িতের পরবর্তী অংশ আলোচনা করব। তাহলে আধান কি লিখব? আধান হলো চার্জযুক্ত পরমাণু, চার্জযুক্ত কণা। ঠিক আছে, তাহলে ধনাত্মক আধান হলে তাকে বলা হবে উচ্চ আধান, বা ঋণাত্মক হলে তাকে বলা হবে নিম্ন আধান। এই আধানকে আমরা পরিমাপ করতে পারি। তোমরা বলবে কিভাবে? তো আধান পরিমাপ করা হয় কুলম্ব এককের সাহায্যে। তাহলে একক, আধান পরিমাপ করার একক কি? আধান পরিমাপ করার একক হলো কুলম্ব। এবার তোমরা বলবে সিজিএস না এসআই? দেখো আধান পরিমাপ করার জন্য এগুলো সব কি হয়? ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এটা হলো ব্যবহারিক একক বা এসআই একক। ব্যবহারিক একক। ঠিক আছে, তাহলে আধান জানলাম চার্জযুক্ত কণা, যার একক কুলম্ব। তো এইবার আধান উচ্চ আধান হতে পারে বা নিম্ন আধান হতে পারে। উচ্চ আধান কাকে বলা হবে? ধনাত্মক আধানকে বলা হবে উচ্চ আধান, আর ঋণাত্মক আধানকে বলা হবে নিম্ন আধান। এইবার দেখো তাহলে একটা আধান পাওয়া গেল। আধান কি? চার্জযুক্ত কণা। তাহলে যদি চার্জ যুক্ত হয় সে কি করবে? যখন কেউ চার্জ যুক্ত হয়ে যায়, আমরা যখন চার্জ হয়ে যাই কি হয়? আমরা থাকি, আমাদের আশেপাশে কেউ এলে আমরা ঘুষি মেরে উড়িয়ে দিতে পারি। তো কোনো আধান, মনে করলাম চার্জ যুক্ত একটা আধান এখানে নিলাম, এটা কি আধান? ধনাত্মক আধান। ঠিক আছে, একটা আধান এখানে রাখলাম যার চার্জ কি বললাম? প্লাস, মানে ধনাত্মক আধান একটা রাখলাম। তাহলে এ যদি আধান হয়
এ কি করবে, নিজের চারধারে একটা ক্ষেত্র তৈরি করবে। ক্ষেত্র মানে এর চারধারে যদি অন্য কোনো আধান চলে আসে, এ কি করবে, যদি ধনাত্মক আধান হয় মানে একই আধান হয়, এ তাকে বিকর্ষণ করবে, মানে ঘুষি মেরে উড়িয়ে দেবে। আর যদি কোনো বিপরীত আধান আসে তখন তাকে কি করবে, আকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা বোর্ড দেখতে পাচ্ছি, এই বোর্ডের মাঝে একটা আধান রাখা হয়েছে। কি আধান, ধনাত্মক আধান। এবার বললাম যদি এর আশেপাশে মানে এই বোর্ডের এই অঞ্চল জুড়ে যদি অন্য কোনো ধনাত্মক আধান চলে আসে, তাহলে এই আধান কি করবে, তাকে ঠেলে সরিয়ে দেবে, এই ক্ষেত্রের বাইরে বের করে দেবে। বা যদি কোনো ঋণাত্মক আধান চলে আসে, এ কি করবে, তাকে আকর্ষণ করবে। এইবার কি হচ্ছে দেখো, তাহলে এই বোর্ডের যে অঞ্চল জুড়ে এই আধানের সক্রিয়তা বজায় থাকে, বা বলতে পারি এই আধান যতটা অঞ্চল জুড়ে তার ক্ষেত্র বা যতটা অঞ্চল জুড়ে অন্য কোনো আধান সমজাতীয় হলে বিকর্ষণ করবে আর বিষমজাতীয় হলে আকর্ষণ করবে। অর্থাৎ কোনো একটা আধানের যে অঞ্চল জুড়ে অন্য কোনো আধান আনলে সেই আধান আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, সেই অঞ্চলকে বলা হবে উক্ত আধানের তড়িৎ ক্ষেত্র। তাহলে আধান জানলাম, এবার কি জানবো, তড়িৎ ক্ষেত্র। দেখো তড়িৎ ক্ষেত্র বা একে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ড কি হলো, যে কোনো আধান তার চারিদিকে যে অঞ্চল জুড়ে অন্য কোনো আধান সমজাতীয় হলে বিকর্ষণ বল অনুভব করবে, বা যদি জাতীয় আধান হয় তাহলে সে কি করবে, আকর্ষণ বল ফিল করবে। তাহলে যে অঞ্চল জুড়ে কোনো আধান তার কার্যকারিতা বা প্রভাব বিস্তার করে সেই অঞ্চলকে বলা হবে ওই আধানের তড়িৎ ক্ষেত্র। এইবার দেখো তাহলে তড়িৎ ক্ষেত্র এই অঞ্চল জুড়ে, এখানে এই বোর্ডটা হচ্ছে এই আধানের অঞ্চল বা তড়িৎ ক্ষেত্র। এইবার এর বাইরে এর কি থাকবে না, কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে না। তো এর বাইরের যে অঞ্চল তাকে এই আধানের সাপেক্ষে ধরে নেওয়া হবে অসীম দূরত্ব। বোঝা গেছে, এই বোর্ডের বাইরে যে অঞ্চল আছে, এই বোর্ডের বাইরে যা কিছু যে সমস্ত জায়গা আছে সেটাকে বলা হবে এই আধানের সাপেক্ষে অসীম দূরত্ব। কারণ সেই জায়গায় যদি এই বোর্ডের বাইরে কোনো আধান থাকে, সেই আধানকে এ কোনো রকম কোনো বল প্রয়োগ করতে পারবে না। তো এখানে এ কি করবে, আকর্ষণ বল অনুভব করবে। কখন, যদি কোনো আধান এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে। তাহলে আমি অন্য আর একটা আধান এই অঞ্চলের মধ্যে রাখলাম, এ কি হবে, যদি এটা সমজাতীয় হয় প্লাস আধান হয় তাহলে কি হবে, এখানে রাখা মাত্রই এ বিকর্ষণ করবে, তার ফলে এ বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, যদি এই দিক থেকে আর একটা আধান রাখি, ধনাত্মক আধান, তাহলে কি করবে, এর কারণে এও বিকর্ষণ অনুভব করবে আর এ বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, ভালো করে আগে বোঝো। তাহলে এদের যে তড়িৎ ক্ষেত্র এই আধানের, তার মধ্যে যদি কোনো আধান রাখি আমরা, সে কি করবে, একটা সমজাতীয় আধান হলে বিকর্ষণ বল প্রয়োগ করবে। এইবার কিন্তু যদি এই আধানকে এই আধানের এই ক্ষেত্রের মধ্যে আনতে হয়, তাহলে কি হবে, আমাকে বাইরে থেকে কিছু পরিমাণ কাজ করতে হবে। তো সেই যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজকে বলা হবে এই আধানের তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব কি জানলাম, তড়িৎ বিভব কি, তড়িৎ বিভব একক ধনাত্মক কোনো আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে মানে আগে থেকে কোনো আধান রাখা থাকবে, অবশ্যই রাখা থাকবে। তো তাহলে লিখি, কোনো একক ধনাত্মক আধান, কোনো একক ধনাত্মক আধানকে
ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের, আচ্ছা অসীম দূরত্ব আগে লিখে দিই, আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই আধানের বিভব বলে। তাহলে এইটা যদি একটা আধান হয় এ, তাহলে এর কি হবে, কত কাজ করা হয়েছে, যেই কাজটা করা হয়েছে সেটা হচ্ছে বিভব হিসেবে সঞ্চিত থাকবে। তাহলে বিভবের সংজ্ঞা আমরা দেখলাম। এইবার বিভবের গাণিতিক রূপ। আচ্ছা, গাণিতিক রূপ যাওয়ার আগে বলি, বিভব কি দিয়ে প্রকাশ করা হয়? ভি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এবং এর একক কি? ভোল্ট। এটাই এসআই এবং ব্যবহারিক। আমরা প্রত্যেক ক্ষেত্রেই তড়িতের যখন কোনো ক্যালকুলেশন গুলো করবো, এখানে সিজিএস এসআই এর থেকে বেশি প্রাধান্য পাবে ব্যবহারিক একক। ঠিক আছে, কারণ এখানে আমরা বেশি ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করে থাকি, তাই আমরা বিভবের ক্ষেত্রে একক কি নিলাম? ভোল্ট। ঠিক আছে, তো এইবার কি বলা হয়েছে? গাণিতিক সমাধান দেখব। বিভবের গাণিতিক সমাধান কি? কোনো একক ধনাত্মক আধানকে, মনে করলাম কোন ধনাত্মক আধান যার ভ্যালু কত? প্লাস কিউ, পজিটিভ তাই প্লাস কিউ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে ডব্লিউ জুল, আচ্ছা কিউ কুলম লিখে দিই, আধান ডব্লিউ জুল কার্য করতে হয়। দেখো এখানে যা লেখা আছে সেখান থেকে আমরা কিভাবে তড়িৎ বিভবের গাণিতিক সমাধান নির্ণয় করতে পারি। তো কিউ কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে ডব্লিউ জুল কাজ করতে হয়। তড়িৎ বিভবের সংজ্ঞা কি আছে? একক ধনাত্মক আধান। তাহলে একক ধনাত্মক আধান মানে ঐকিক নিয়ম প্রয়োগ করব, এক কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে ডব্লিউ বাই কিউ জুল কার্য করতে হয়। ঠিক আছে, তাহলে কি দেখতে পেলাম? একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়। তাহলে একক ধনাত্মক আধানকে আনতে কত পরিমাণ কাজ করতে হয়েছে? ডব্লিউ বাই কিউ। আধান তড়িৎ বিভব চিহ্নিত করা হয় কি দিয়ে? ভি চিহ্ন দিয়ে। তাহলে লিখতে পারি ভি সমান ডব্লিউ বাই কিউ। ভি সমান বিভব সমান প্রযুক্ত কার্য ডিভাইডেড বাই আধান। তাহলে ভি সমান ডব্লিউ বাই কিউ। এইবার দেখো, যদি ভির সমান আমরা এভাবে লিখি, বা 1 ভি 1 জে মানে জুল 1 কুলম সি, অর্থাৎ বলতে পারি এক কুলম আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ করতে হয়, তাহলে 1 কুলম আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে
কোনো বিন্দুতে আনতে 1 জুল কাজ করতে হয় তাহলে তার বিভব প্রভেদ হবে ওই আধানের বিভবকে 1 ভোল্ট বিভব বলা হবে। ঠিক আছে, তাহলে 1 কুলম্ব আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ করতে হয়, কি ওই আধানকে কি বলা হবে? 1 ভোল্ট বিভব বলা হবে। ঠিক আছে, তো এইবারে তাহলে আমরা জানলাম তড়িৎ ক্ষেত্র কি, আচ্ছা প্রথমে জানলাম আধান কি, তড়িৎ ক্ষেত্র কি, তারপর জানলাম তড়িৎ বিভব কি এবং তড়িৎ বিভবের গাণিতিক রূপ। এইবার আসি তড়িৎ সম্পর্কিত যে সূত্র আমরা আলোচনা না করলেই নয়, যে সূত্র আমরা আলোচনা না করলে তড়িৎ সংক্রান্ত আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে, তা হলো কুলম্বীয় বল। কুলম্বীয় বল কি? বিজ্ঞানী কুলম্ব প্রথম এই সূত্র দিয়েছিলেন কি সংক্রান্ত, যে যদি কোনো সমজাতীয় আধান পরস্পর থেকে কিছুটা দূরত্বে অবস্থান করে তাহলে তারা কি পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে, তা আমরা কুলম্বের সূত্র থেকে জানতে পারি। আবার বলছি, যদি সমজাতীয় কোনো আধান পরস্পর থেকে কিছুটা দূরত্বে অবস্থান করে তাহলে তাদের মধ্যে যে বল অনুভব হবে বা তাদের বল প্রযুক্ত হবে সেটা আকর্ষণ হোক বা বিকর্ষণ, সমজাতীয় হলে বিকর্ষণ, বিষমজাতীয় হলে আকর্ষণ। তাহলে কিছুটা দূরত্বে অবস্থিত দুটি আধান পরস্পরের উপর কি পরিমাণ বল প্রয়োগ করবে তা কার সূত্র থেকে জানতে পারি? বিজ্ঞানী কুলম্বের সূত্র থেকে জানতে পারি। তো সেই কুলম্বের সূত্র নিয়ে এইবার আমরা আলোচনা করব। তাহলে হেডিং করো তোমরা কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র বা কুলম্বস ল। কুলম্বের সূত্র কি? কুলম্বের সূত্র কি বলা হয়েছে? প্রথমত কুলম্বের সূত্রের প্রথম শর্ত হলো অবশ্যই বিন্দু আধান হতে হবে। বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য। বিন্দু আধান ধনাত্মক ঋণাত্মক যা নিই না কেন আমরা সমজাতীয় ধরে নেব। বিন্দু আধান লিখলাম ব্র্যাকেটে সমজাতীয়। কি? দুটি বিন্দু আধান পরস্পর, আচ্ছা তো আধানের ভ্যালু আমরা মনে করলাম কিউ আধান, তাহলে প্লাসই ধরছি, প্লাস কিউ। ঠিক আছে, তো দুটি বিন্দু আধান সমজাতীয় দুটোই প্লাস কিউ। আচ্ছা একটা Q1 নিয়ে নিই আর একটা Q2, কারণ পরিমাপ তো সমান নয়, তাদের প্রকৃতি একই, তারা প্রত্যেকেই ধনাত্মক আধান কিন্তু মান ভিন্ন হতে পারে। তো দুটি বিন্দু আধান পরস্পর থেকে আর দূরত্বে অবস্থিত। তাহলে এঁকে ফেলি, এখানে বিন্দু আধান দেখা যাচ্ছে না, আমি বড় করে এঁকে দিচ্ছি, তবে এটা বিন্দু আধান। ঠিক আছে, আমি বড় করে এঁকে দিলাম, এটা বিন্দু আধান, মান কত? প্লাস Q1। আর একটা বিন্দু আধান Q2 প্লাস, তাহলে বেশ এদের মধ্যেকার দূরত্ব কত লেখা আছে দেখো, আর দূরত্বে অবস্থিত। তাহলে দুটো বিন্দু আধান পরস্পর থেকে আর দূরত্বে অবস্থিত, মানে একটু দূরে অবস্থিত আছে। এবার বলো তোমরা, যেহেতু দুটোই ধনাত্মক আধান তাহলে এদের মধ্যে কি হবে? পরস্পরকে বিকর্ষণ বল প্রয়োগ করবে। ঠিক আছে, তাহলে পরস্পরকে বিকর্ষণ বল প্রয়োগ করবে। সেটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করতে পারি? বল F দিয়ে চিহ্নিত করি। তাহলে বল সমান কি হবে? আচ্ছা সমান চিহ্ন না দিয়ে সমানুপাতিক। কুলম্ব কি বলেছেন? এই তাদের মধ্যে কি পরিমাণ বল ক্রিয়াশীল হবে তা কিসের উপর নির্ভর করবে? তাদের আধানের উপর, অর্থাৎ আধান দুটির গুণফলের সমানুপাতিক।
এফ বা প্রযুক্ত বল সমানুপাতিক Q1 ইন্টু Q2। কখন? যখন তাদের মধ্যে আর স্থির থাকবে, মানে তাদের মধ্যেকার দূরত্ব বজায় থাকবে। বা তিনি আরো একটি সূত্র দিলেন, এফ সমানুপাতিক 1/r²। যখন আধান স্থির থাকবে, যখন আধান স্থির থাকবে, অর্থাৎ একটু বুঝে দেখি, যদি দুটো আধানের মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়, একটু আগেই বলেছিলাম যে যখন সেন্টারে কোনো আধান রাখা হয়েছিল সে তার এই অঞ্চল জুড়ে তড়িৎ ক্ষেত্র অনুভব করছিল, তার বাইরে তার কোনো প্রভাব ছিল না। তো এখানে একই রকম ভাবে দেখো, যত দূরত্ব বৃদ্ধি পেতে থাকবে তাদের মধ্যেকার যে বল, সেই বলের পরিমাণ কি হবে, তাদের মধ্যে ক্রিয়াশীল যে বল সেটা ধীরে ধীরে কমতে থাকবে। তিনি সেটা একদম অ্যাপ্রোপ্রিয়েটলি বললেন, সেটা কি হবে, সমানুপাতিক 1/r², অর্থাৎ তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়ে থাকে। তো এইবার তোমরা ম্যাথ জানো, যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা কি লিখতে পারি, Q1 Q2 ডিভাইডেড বাই r², বা বলতে পারি সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে সমান এবং একটি ধ্রুবক Q1 Q2 বাই r²। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? তো এই কে কে কি বলা হবে, কে হবে কুলম্বীয় ধ্রুবক। কুলম্বীয় ধ্রুবক, দেখো কুলম্বীয় ধ্রুবক, কুলম্ব তৈরি করেছিলেন, কুলম্বীয় ধ্রুবক। তোমরা যদি কেউ তৈরি করতে পারো এরকম কোন সূত্র, তোমাদের নাম অনুসারেও সেই ধ্রুবকের নাম তোমরা রাখতে পারো। তাই এই কুলম্বীয় ধ্রুবক পাওয়া গেল। এই কুলম্বীয় ধ্রুবক কিসের উপর নির্ভর করবে? কুলম্বীয় ধ্রুবক নির্ভর করবে যে আধান দুটি কোন মাধ্যমে রাখা হয়েছে সেই মাধ্যমের প্রকৃতির উপর, আধান দুটির মানের প্রকৃতির উপর। ঠিক আছে, তাহলে এই কে এর মান কত হবে বা কে এর একক কি হবে? দেখা গেছে কে এর এসআই একক, কে এর একক কি হবে, কে এর এসআই একক কি হবে, এসআই একক হবে 9 ইন্টু 10⁹, 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার ইন্টু কুলম্ব ইনভার্স 2। এটা হচ্ছে কে এর এসআই একক। আর সিজিএস একক, কে এর সিজিএস একক হবে 1। তাহলে সিজিএস পদ্ধতিতে কি হবে, এফ সমান 1 ইন্টু Q1 Q2 বাই r²। তবে দেখো তড়িতের ক্ষেত্রে আমি আবারও বলছি, এখানে বেশিরভাগ যেটা ব্যবহার হবে সেটা হলো ব্যবহারিক একক। এখানে সিজিএস এবং এসআই এই এককের যত না প্রয়োগ আছে তার থেকে বেশি ব্যবহারিক এককই প্রয়োগ হবে। তো আমরা কি কি জানলাম, আধান সম্পর্কে জানলাম, বেসিক যে কনসেপ্ট গুলো, আধান জানলাম, বিভব জানলাম এবং সেই রিলেটেড কুলম্বের সূত্র জানলাম, যে দুটি আধান সমজাতীয় হলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল বা সমজাতীয় আধানের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল কি হবে, তাদের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সেখান থেকে কুলম্বীয় ধ্রুবকের মান নির্ণয় করেছি আর সিজিএস এবং এসআই মান জেনেছি। ঠিক আছে, আশা করি এই পোরশন তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর যদি মনে হয় আমাদের মোটিভেট করতে পারো, তোমরা ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবে যেন তাদেরও ভিডিওটি কাজে আসে।